আসসালামু আলাইকুম। আজকের আইসিটি সেকেন্ড লেকচারে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স। আফটার দ্যাট চায়না থেকে চাঙ্গান ইউনিভার্সিটির বিগ ডেটা অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এর উপর মাস্টার্স। আচ্ছা, বিসিএস এবং ব্যাংক জব পড়াচ্ছি অলমোস্ট 5 ইয়ার্স এর উপরে। তো আজকে আমরা যেই লেকচারটা নিয়ে আলোচনা করব, মূলত এই লেকচারটা মূলত হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের একটা পার্ট, অর্থাৎ সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং যে ইউনিটটা বলে থাকি, সেই ইউনিটটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। এবং আফটার দ্যাট আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেটাবেস নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো নরমালি আমরা প্রথম লেকচারের ক্ষেত্রে আমরা সিপিইউ বেসিক একটা অর্গানাইজেশন অফ কম্পিউটারের একটা ধারণা দিয়েছিলাম যে একটা কম্পিউটারে যদি বেসিক অর্গানাইজেশন চিন্তা করি তাহলে হচ্ছে তার ৩টা পার্ট থাকে মূলত। একটা হচ্ছে ইনপুট ইউনিট, যেটাকে আমরা বলতেছি। সেকেন্ড পার্ট যেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এবং সর্বশেষ যে পার্টটা সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আউটপুট ইউনিট। এই ৩টা ইউনিট বলেছিলাম। আফটার দ্যাট আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে আবার হচ্ছে ৩টা অংশে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মেমোরি ইউনিট, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই ৩টা ইউনিটে আমরা মূলত ভাগ করেছিলাম। এখন আমরা এই যে ৩টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের ডিটেইলস যে আলোচনাগুলো বা বিষয়গুলো আছে, এই আলোচনাগুলো করব। প্রথম লেকচারে আমরা ইনপুট এবং আউটপুট ইউনিট নিয়ে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট ইউনিটের যে ডিভাইসগুলো নিয়ে কাজ করে বা যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলো নিয়ে ডিটেইলস একটা আলোচনা ছিল প্রথম লেকচারে। ওকে, তাহলে আমরা প্রথমত যে জিনিসটা বলতেছি যে কম্পিউটার আর্কিটেকচার, এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। আমাদের আর্কিটেকচারের ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে প্রথমত দেখেন, আচ্ছা, প্রথমত দেখেন আমাদের এখানে একটা ইনপুট ডিভাইস একটা অংশ থাকছে এবং একটা আউটপুট ডিভাইস একটা অংশ আছে। এখানে একটা এক্সটার্নাল স্টোরেজের কথা আমরা বলতেছি, এবং হচ্ছে কন্ট্রোল ইউনিট থাকে, এবং হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিইউ অংশ বলতেছি। এবং এই যে সিপিইউ অংশের সাথে কিন্তু হচ্ছে দেখেন অ্যারিথমেটিক লজিক ইউনিট বা কন্ট্রোল ইউনিটের সাথে হচ্ছে মেমোরি একটা পার্ট যুক্ত থাকে, এবং আলাদাভাবে আমার বাহিরে আরেকটা অংশ থাকে, যে অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ বলতেছি। এখন মূলত তাহলে কাজটা কিভাবে করে, ইনপুট ডিভাইস থেকে যখন আমরা ইনপুট হিসেবে ডেটা বা ইনস্ট্রাকশন দেই, দেওয়ার ফলে সেটা হচ্ছে কোথায় যাচ্ছে, সিপিইউতে যাচ্ছে, এবং সে মেমোরিতে সহায়তা নিচ্ছে, এবং এক্সটার্নাল স্টোরেজে যদি সহায়তা প্রয়োজন হয় তাহলে সহায়তা নিচ্ছে, এবং প্রসেস করার পরে সে আবার হচ্ছে আউটপুট যে ডিভাইসটা আছে, সে আউটপুট ডিভাইসটাতে আমাদের হচ্ছে যে রেজাল্ট বা ইনফরমেশন আছে, সে রেজাল্ট বা ইনফরমেশনটাকে সে প্রোভাইড করতেছে। এটা ছিল হচ্ছে আমাদের মূল বিষয়টা ছিল হচ্ছে, যদি আমি একটা নর্মালি একটা কম্পিউটারের যদি হচ্ছে আর্কিটেকচার চিন্তা করে থাকি। তো আমরা যে কথাটা বললাম যে একটা কম্পিউটারের যে আর্কিটেকচারে যদি মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে কি কি থাকতেছে, ইনপুট এবং আউটপুট ইউনিট, যেটা নিয়ে হচ্ছে গত ক্লাসে অনেক আলোচনা করেছিলাম, ইনপুট এবং আউটপুট ইউনিট নিয়ে। এই ইউনিটটা ২ নাম্বার যে অংশটা আমরা বলতেছি সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং আরেকটা অংশ আমরা বলতেছি মেমোরি ইউনিট বলতেছি, মেমোরি ইউনিট। আচ্ছা, মেমোরি ইউনিটটা মূলত আপনি যদি চিন্তা করেন যে সেন্ট্রাল প্রসেসিং এর একটা অংশ, সেটাও আপনি চিন্তা করতে পারেন, কারণ মেমোরি ইউনিটের কিছু অংশ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে বা সিপিইউতে থাকে। যেহেতু সিপিইউতে থাকে, সো আমরা এটাকে ইচ্ছা করলে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে একটা অংশ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে খেয়াল করেন, যদি আমরা সিপিইউকে কাউন্ট করে থাকি তাহলে সিপিইউর আমরা অংশ কয়টা পাচ্ছি, ৩টা অংশ পাচ্ছি। প্রথম অংশটাকে আমরা বলতেছি মেমোরি ইউনিট, ২ নাম্বার অংশটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং ৩ নাম্বার বা সর্বশেষ যে অংশটা আছে সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই ৩টা অংশ নিয়ে মূলত হচ্ছে আমার সিপিইউ তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমার ইনপুট ইউনিট নিয়ে এই কথাগুলো আমরা গতকালকে ক্লাসও বলছি, যেহেতু আবার হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার পড়াচ্ছি, সো আরেকটা আমি হচ্ছে কিছু কথা আমি অ্যাড করব বা কিছু কথা বলবো, রিপিট কথাগুলোই বলা হচ্ছে। যেমন কি বলতেছে, ইনপুট ইউনিটে কি করতেছি, ইট একসেপ্টস ইনস্ট্রাকশনস এন্ড ডেটা ফ্রম দ্য ইউজার, যেটা আমরা গতকালকে লাস্ট ক্লাসও আমরা বলছিলাম যে মূলত কি করতেছে, মূলত হচ্ছে আপনার ডেটা নিচ্ছে এবং ইনস্ট্রাকশন নিচ্ছে। নেওয়ার পরে কি করা হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারে যে একসেপ্টেবল যে ফরম্যাট আছে, সেই একসেপ্টেবল ফরম্যাটে সে রূপান্তর করতেছে। অর্থাৎ আপনার যে ডেটা বা ইনস্ট্রাকশনগুলো নেওয়া হয়, এগুলো সে হচ্ছে তার যে ফরম্যাট, কম্পিউটার যে ফরম্যাট, সেই ফরম্যাটে সে হচ্ছে এটাকে রূপান্তর করে, এবং আফটার দ্যাট ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড ইনস্ট্রাকশন এন্ড ডেটা টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ফার্দার প্রসেসিং। অর্থাৎ পরবর্তী প্রসেসিং এর জন্য, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং এর যে কাজগুলো করতে হবে সেই প্রসেসিং এর জন্য তার কাছে প্রেরণ করে। তাহলে দেখেন, ইনপুট যে ইউনিট বা ইনপুট যে ডিভাইসের কথা বলতেছে, এই ইনপুট ইউনিটের কাজ কি কি? প্রথম কাজ হচ্ছে সে ডেটাকে একসেপ্ট করতেছে, ইনস্ট্রাকশন এন্ড ডেটা ফ্রম ইউজার, অর্থাৎ আমার আপনার থেকে ডেটা এবং ইনস্ট্রাকশন নিচ্ছে। নেওয়ার পরে সে হচ্ছে কম্পিউটারের ফরম্যাটে সে হচ্ছে ইনস্ট্রাকশনগুলোকে রূপান্তর করতেছে, এবং
তার ফার্দার যে প্রসেসের জন্য সে কি করতেছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে দিয়ে দিচ্ছে। এই ছিল হচ্ছে মূল কাজটা। আবার আউটপুট ইউনিট কি করতেছে, আউটপুট ইউনিটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ও যে কাজটা করতেছে সে কি করছে, একসেপ্ট রেজাল্ট। অর্থাৎ আপনি যখন ইনপুট ডিভাইসে ডেটা এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন, দেওয়ার পরে সিপিইউ যখন প্রসেসটা করে ফেলতেছে, করে ফেলার পরে সিপিইউ থেকে সে কি করতেছে, সে রেজাল্টটা বা ইনফরমেশনটাকে একসেপ্ট করতেছে বাই দ্য কম্পিউটার হুইচ আর ইনকোডেড ফ্রম অ্যান্ড হেন্স ক্যান নট বি ইজিলি আন্ডারস্টুড বাই দ্য ইউজার। অর্থাৎ কম্পিউটারের ভাষাতে সে হচ্ছে পাচ্ছে। এবার কম্পিউটার ভাষাতে পাওয়ার পরে সে কি করতেছে, সেইটাকে আবার হচ্ছে হিউম্যান ফর্মে হচ্ছে সে ট্রান্সফার করতেছে, যেটাকে আমরা বলতেছি কনভার্টস দিস কোডেড রেজাল্টস টু হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্ম। অর্থাৎ সিপিইউ থেকে পাওয়ার পরে কম্পিউটারের ভাষা থেকে সে আমার আপনার ভাষা বা মানুষের ভাষাতে সে রূপান্তর করতেছে, এবং রূপান্তর করার পরে সে হচ্ছে সাপ্লাই করতেছে, অর্থাৎ ইউজারের কাছে আমার আপনার কাছে সাপ্লাই করতেছে। এই তিনটা কাজ ছিল হচ্ছে আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইসের। এবার আসেন আজকের মূল আলোচনা, যেখান থেকে আমরা শুরু করতেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যেটাকে আমরা বলি ব্রেইন অফ কম্পিউটার বা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। দেখেন সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কথা যখন আমরা বলবো, তখন মূলত এখানে কি কাজ করা হয়ে থাকে। দেখেন এই যে কাজটা যে বলা হয়, দেখেন এখানে আমরা বলছি হচ্ছে ব্রেইন অফ কম্পিউটার বলা হয়ে থাকে। এই ব্রেইন অফ কম্পিউটার নিয়ে একটা কোশ্চেন বিগত বছরে অনেকবার আসছে, কনফিউজিং একটা কোশ্চেনটা একটু পর আলোচনা আমি করতেছি। বাট এটাকে আমরা নর্মালি আমরা এটাকে বলতেছি হচ্ছে ব্রেন অফ কম্পিউটার। কেন ব্রেন অফ কম্পিউটার বলতেছি, কারণ মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, কম্পিউটারের এই সিপিইউ পার্টটা হচ্ছে ঠিক একইভাবে কাজ করে থাকে। প্রসেস বলেন, ডিসিশন বলেন, স্টোর করা বলেন, বা অন্যান্য যে কাজগুলো আছে, এই সকল কাজগুলো মূলত এ করে থাকে। এই কারণে আমরা একে বলতেছি হচ্ছে ব্রেন অফ কম্পিউটার বলতেছি। বাট এখন আমার কথাটা হচ্ছে যে এটা আসলে কাজগুলো কি করে দেখেন। প্রথমত যে কাজটা করে দেয়, সিপিইউ ট্রান্সফার ইনস্ট্রাকশন অ্যান্ড ইনপুট ডেটা ফ্রম দ্য মেইন মেমোরি টু রেজিস্টার্স। আচ্ছা, রেজিস্টার্সের কথা বা মেমোরি যে অংশেরগুলোর কথা, এই কথাগুলো একটু পরে আমি আসতেছি। বাট এতটুকু আপাতত জানেন যে এ হচ্ছে সরাসরি মেমোরির সাথে কানেক্টেড থাকতেছে। কানেক্টেড থাকার পরে সে হচ্ছে মেমোরি থেকে ডেটাগুলোকে নিয়ে প্রসেস করার পরে আবার হচ্ছে মেমোরিতে সে প্রোভাইড করতেছে, যে কারণে আমরা একে বলতেছি হচ্ছে ব্রেন অফ কম্পিউটার। এখানে সে অনেকগুলো কাজ করতেছে। কাজগুলো কি কি দেখেন, এটাকে আবার আরেকটা বিষয় বলা হয় যে মাইক্রোপ্রসেসর নামেও ডাকা হয়। কেন মাইক্রোপ্রসেসর নামে ডাকা হয় একটু খেয়াল করেন। এখানে দেখেন একটা লাইন বলা হচ্ছে, দ্য সিপিইউ ইজ ফ্যাব্রিকেটেড ইন্টিগ্রেটেড সার্কিটস অ্যান্ড ইটস অলসো নোন অ্যাজ মাইক্রোপ্রসেসর। অর্থাৎ একটা সিপিইউ যখন একটা সিঙ্গেল প্রসেসের জন্য কাজ করে থাকে, একটা সিঙ্গেল প্রসেস যখন কাজ করে থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে মাইক্রোপ্রসেসর। অর্থাৎ সিপিইউ যখন আমাদের নর্মাল কম্পিউটারগুলো বা ডেস্কটপ কম্পিউটারগুলোতে একটা সিপিইউ অনেক কাজ করতে পারে, বাট যদি অনলি একটা কাজের জন্য, শুধুমাত্র একটা কাজের জন্য ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর সিপিইউ সব কিছুই থাকবে, বাট একটা নির্দিষ্ট একটা টাস্কের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখেন সিপিইউর যে তিনটা অংশের কথা আমরা বলছিলাম, যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা মেমোরি ইউনিট বা কন্ট্রোল ইউনিট, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিটের কথা আমরা যদি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত যেই কাজটা করে থাকে, দুই ধরনের কাজ করে থাকে। একটাকে আমরা বলি হচ্ছে আচ্ছা একটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাথমেটিক্যাল, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল। অর্থাৎ এই অ্যারিথমেটিক ইউনিটটা বা অ্যারিথমেটিক লজিক ইউনিট যে পার্টটা থাকে, এই পার্টটা মূলত দুইটা কাজ করে থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ করে থাকে, আরেকটা যে কাজটা করে থাকে সেই কাজটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল কাজ করে থাকে। ম্যাথমেটিক্যাল কাজ বলতে আসলে আমরা কি বুঝি? ম্যাথমেটিক্যাল কাজ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আপনাকে মনে রাখতে হবে মূল ম্যাথমেটিক্যাল অপারেশন মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ। মূলত যোগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি গুণ, বিয়োগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি ভাগ। দ্যাট মিনস মূল অপারেশন যদি দুইটা কাজ পারে, তাহলে চারটা যে অপারেশনের কথা আমরা বলি, সে চারটা অপারেশন কিন্তু সে করতে পারে। বাট কম্পিউটার একটা প্রবলেম হচ্ছে, কম্পিউটার হচ্ছে বিয়োগের কাজ করতে পারে না। কম্পিউটার তাহলে বিয়োগের কাজ করে কি হবে? কম্পিউটার বিয়োগের কাজ করে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিল যে কম্পিউটার বিয়োগের কাজ করে কিভাবে বা কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করে। যে বিশেষ পদ্ধতিটা অবলম্বন করে কম্পিউটার বিয়োগের কাজ করে থাকে, সেই বিশেষ পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা,
তার মানে ম্যাথমেটিক্যাল যতগুলো কাজ আছে সবগুলো কাজ কে করতেছে? সবগুলো কাজ করতেছে আমার এই অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই যে লজিক্যালের যে কাজগুলোর কথা বললাম, লজিক্যালের কাজ বলতে আসলে আমরা কি বুঝি? খেয়াল করে দেখেন, লজিক্যালের কাজ বলতে মূলত আমরা বুঝি হচ্ছে লজিক গেটের কাজ। লজিক গেট, তাহলে লজিক গেট কি? লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক বর্তনী বা ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা কি করে থাকে, একটা নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে এক বা একাধিক ইনপুটকে একটাই আউটপুটে রূপান্তর করে। মনে রাখেন, লজিক গেটে ইনপুট এক বা একাধিক থাকবে, বাট আউটপুট সর্বদা একটা হবে এবং একটা নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে কাজ করে থাকে। এটা নিয়ে বিস্তারিত আমরা অন্য একটা লেকচারে আলোচনা করব, বাট এখানে জাস্ট এতটুকুই জানেন না যে লজিক গেট, যে 7টা লজিক গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্স অর গেট, এক্স নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট, এই যে 7টা গেট আছে, এই 7টা গেটের সবগুলো গেটের কাজ করে থাকে হচ্ছে আমার এই অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজগুলো করে থাকে। আর ম্যাথমেটিক্যাল যত টার্মস আছে, ম্যাথমেটিক্যাল যত কাজ আছে, সকল কাজগুলি করে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এর ভিতরে বিশেষ যে কথাটা আমি বলছি যে বিয়োগের যে কাজটা করে, বিয়োগের কাজটা করে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, যে বিশেষ পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি। ওকে, ওকে, এবার আসেন, অনেক জায়গায় কোশ্চেন আসছে এরকম যে আপনার সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটা বা সবচেয়ে দামি মেমোরি কোনটা? আচ্ছা, উত্তরটা হচ্ছে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে রেজিস্টার, এটাকে আমরা বলতেছি সবচেয়ে দ্রুত গতির মেমোরি এবং সবচেয়ে দামি মেমোরি, এক্সপেন্সিভ মেমোরি, সবচেয়ে ছোট মেমোরি, একটা কম্পিউটারের সবচেয়ে ছোট যে মেমোরিটা, সেই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে রেজিস্টার বলতেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছি কন্ট্রোল ইউনিটের কাজ। আচ্ছা, রেজিস্টারের কাজটা যদি বলি, একটা জিনিস খেয়াল করে দেখেন, নরমালি আমরা রেজিস্টার থাকে আমাদের, আচ্ছা আচ্ছা, রেজিস্টারের পাশে আরেকটা মেমোরি থাকে, যে মেমোরিটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমোরি, এরপর থাকে হচ্ছে প্রাইমারি মেমোরি, এরপর থাকে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই মেমোরিগুলো প্রধানত কম্পিউটারে থাকে। এর ভিতরে সবচেয়ে দ্রুত গতির মেমোরিকে আমরা বলতেছি রেজিস্টার মেমোরি, তারপর আমরা বলতেছি ক্যাশ মেমোরি, তারপর আমরা বলতেছি প্রাইমারি মেমোরি এবং সর্বশেষে আমরা বলতেছি সেকেন্ডারি মেমোরি। যদি মূল্যমান হিসাব করেন বা এক্সপেন্সিভ কোনটা বেশি সেটা হিসাব করেন, তাহলে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর প্রাইমারি মেমোরি, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। যদি দ্রুত গতির হিসাব করেন, সবচেয়ে ছোট মেমোরি হিসাব করেন, ছোট মেমোরি সবচেয়ে রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি আমরা বলতেছি। তাহলে রেজিস্টারের কাজটা কি করে? রেজিস্টারটা সবচেয়ে কুইকলি কাজ করে, দ্যাট মিনস কুইকলি একসেপ্ট, অর্থাৎ সে দ্রুত গতিতে হচ্ছে ডেটাটাকে একসেপ্ট করে। আফটার দ্যাট সেটাকে স্টোর করে অ্যান্ড ট্রান্সফার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন দ্যাট আর বিং ইউজড ইমিডিয়েটলি বাই দ্য সিপিইউ। অর্থাৎ সে দ্রুত গতিতে কি করতেছে? ডেটাকে একসেপ্ট করতেছে, স্টোর করতেছে এবং ট্রান্সফার করতেছে। কোথায় ট্রান্সফার করতেছে? সিপিইউতে। অর্থাৎ তার আগে যে কাজটা হয়েছে সেই কাজটাকে সে ট্রান্সফার করতেছে। এটা হচ্ছে মূল কাজটা। এখন মনে রাখেন, এই রেজিস্টার যে মেমোরিটা, এই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি। আমরা সর্বদা একটা জিনিস পড়ে আসছি যে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, র্যাম ভোলাটাইল মেমোরি, আর কোনো ভোলাটাইল মেমোরি নাই, আমরা এটা পড়ে আসছি। বাট আসলে মূলত বিষয়টা হচ্ছে এখানে র্যামের সাথে সাথে আরো কিছু মেমোরি আছে যেগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি হিসেবে কাজ করে। রেজিস্টার এক ধরনের ভোলাটাইল মেমোরি, ক্যাশ মেমোরিও হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। মনে রাখেন, রেজিস্টার এক ধরনের ভোলাটাইল, ক্যাশ মেমোরি হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। এবং এই প্রাইমারি যে মেমোরিটা বলতেছি, এই প্রাইমারি মেমোরি যে দুইটা ভাগ আমরা বলতেছি, একটাকে আমরা বলতেছি র্যাম, আরেকটাকে আমরা বলতেছি রোম। এই দুইটার ভিতরে হচ্ছে র্যামটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। তার মানে ভোলাটাইল মেমোরি আমরা কয়টা পাইলাম? ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের 3টা। কি কি? প্রথমটাকে আমরা বলতেছি রেজিস্টার, 2 নাম্বারটাকে আমরা বলতেছি ক্যাশ এবং 3 নাম্বারটাকে আমরা বলতেছি র্যাম। এই 3টাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল মেমোরি বলতেছি। আচ্ছা, তাহলে এই মেমোরিগুলোর ভিতরে আমরা এতটুকু কনফার্ম যে সবচেয়ে দ্রুত গতির মেমোরি, সবচেয়ে ছোট মেমোরি যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেজিস্টার বলতেছি। আচ্ছা, এখন দেখেন, এই রেজিস্টারের পরে আমরা পরের যে অংশটাকে বলতেছি, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। তাহলে এখানে একটা কথা মনে রাখেন, তাহলে রেজিস্টারের অবস্থানটা কোথায়? রেজিস্টারের অবস্থানটা হচ্ছে ওই যে সিপিইউতে আমরা বলে আসছি যে প্রসেসরটা, এই প্রসেসরটার মধ্যেই হচ্ছে আমাদের হচ্ছে কার অবস্থান? রেজিস্টারের অবস্থান। তাহলে এই যে কন্ট্রোল ইউনিট মূলত কাজটা কি করে দেখেন,
অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি ইউনিট যে কাজটা করতেছে, মেমোরি ইউনিট কি করে, ডেটাকে স্টোর করে। অ্যারিথমেটিক ইউনিট লজিক ইউনিট কি করতেছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আপনার লজিক্যাল আর ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতেছে। এই যে দুইটা পার্ট বা দুইটা ইউনিট যে কম্পিউটারে থাকতেছে, এই দুইটা ইউনিটের মধ্যে কাজের সমন্বয় করার জন্য বা কাজের তদারকি করার জন্য যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট বা সিইউ। তাহলে আমরা কি বলতেছি, কন্ট্রোল ইউনিট কোঅর্ডিনেটস উইথ দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট ডিভাইস অফ কম্পিউটার। অর্থাৎ যে ইনপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে, প্রসেস হচ্ছে, যা কিছু হোক না কেন, এই সবগুলোকে কোঅর্ডিনেট করা বা সমন্বয় করা, কাজের সমন্বয় করার কাজটাই করে থাকে হচ্ছে আমার কন্ট্রোল ইউনিট কাজ করে থাকে। তাহলে আসেন আমরা একটু মেমোরি ইউনিট নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা মেমোরি ইউনিটের কথাটা বললাম, মেমোরি ইউনিট, আচ্ছা এই মেমোরি ইউনিটে মূলত কয়টা মেমোরি থাকে? দেখেন এই মেমোরি ইউনিটে মূলত হচ্ছে তিনটা মেমোরি থাকে। প্রথম যে মেমোরিটা ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। আচ্ছা, দুই নাম্বারটাকে আমরা বলতেছি প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি, এবং তিন নাম্বারটাকে আমরা বলতেছি সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি, অক্সিলারি মেমোরি বলতেছি। তাহলে মেমোরি মূলত কয় প্রকার? মেমোরি মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটাকে আমরা বলতেছি সেকেন্ডারি মেমোরি। রেজিস্টার মেমোরি ঠিক আছে, বাট রেজিস্টারকে আমরা মেমোরির প্রকারভেদে বা মেমোরি ইউনিটের প্রকারভেদের ভিতরে আমরা ফেলি না, কারণ রেজিস্টারটার অবস্থানটা কোথায়, ওইটা হচ্ছে প্রসেসরের সাথে সরাসরি কানেক্টেড। এখন আসেন, এই যে আমরা ক্যাশ মেমোরি যে কথাটা বললাম, এই ক্যাশ মেমোরি নিয়ে আমরা কিছু কথা জানবো। কিরকম কথা? খেয়াল করেন, যদি আমরা চিন্তা করি যে এই ক্যাশ মেমোরিটার অবস্থানটা কোথায়, মেমোরি। আচ্ছা, একটু আগে দেখেন আমি একটা ফিগার দেখাইছিলাম এরকম, যে প্রথমে হচ্ছে আপনার ছিল হচ্ছে রেজিস্টার, তারপর ছিল হচ্ছে ক্যাশ, তারপর ছিল হচ্ছে প্রাইমারি, তারপর ছিল হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি, আচ্ছা এই রেজিস্টারটার অবস্থানটা কোথায়? এই রেজিস্টারটা মূলত হচ্ছে প্রসেসরে, প্রসেসর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ক্যাশ মেমোরির অবস্থানটা কোথায়? ক্যাশ মেমোরির অবস্থানটা হচ্ছে প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। তার মানে ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে অ্যাট দ্য মিডল পজিশন অফ প্রাইমারি মেমোরি অ্যান্ড প্রসেসর। তাহলে আমরা একটু বলতে পারি যে এর অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। তার মানে এটা পাইলাম কি, এটার অবস্থানটা জানলাম আমরা। দেখেন সেকেন্ডলি আমরা কি জানতে পারি, এটা কেন ব্যবহার করা হয়। নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, একবার সার্চ করার পরে পরের বার যখন সার্চ করেন খুব তাড়াতাড়ি চলে আসে, বাট আপনি যদি সম্পূর্ণ নতুন করে কোনো কিছু সার্চ করেন তাহলে কিন্তু আপনার টাইম বেশি লাগতেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন একবার সার্চ করতেছেন ওই জিনিসটা হচ্ছে তার ক্যাশে জমা রাখতেছে। এই যে ক্যাশে যে জমা রাখতেছে, তার মানে এইটাই হচ্ছে মেমোরিটা, যে মেমোরিটা হচ্ছে এটা জমা রাখতেছে, এটাকে আমরা বলতেছি ক্যাশ মেমোরি। তাহলে ক্যাশ মেমোরি থাকলে সুবিধাটা কি? থাকলে সুবিধাটা হচ্ছে আপনি যখন সার্চ দিচ্ছেন বা কোনো কিছু খুঁজতেছেন খুব দ্রুত আপনার কাজটা হচ্ছে। তার মানে এটা ব্যবহার করা হচ্ছে কেন? কাজের দ্রুততা আনয়নের জন্য, কাজের দ্রুততা আনয়নের জন্য। তাহলে এটা একটা তার বৈশিষ্ট্য, কেন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এর আরেকটা নাম আছে, নামটা কি? একে সিপিইউ মেমোরি বলা হয়, সিপিইউ মেমোরি বলা হয়। অর্থাৎ একে আপনি আরেকটা নামেও ডাকতে পারেন, যে নামটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিইউ মেমোরি। এটা কোশ্চেন আসছিল ব্যাংকের পরীক্ষাতে, যে নিচের কোন মেমোরিটাকে সিপিইউ মেমোরি বলা হয়, ক্যাশ মেমোরির অবস্থানটা কোথায়। আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু এক ধরনের ভোলাটাইল মেমোরি। দ্যাট মিনস ভোলাটাইল মেমোরি কোনটা? যেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে বা পাওয়ার চলে গেলে বা ডিভাইসটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে এর ভিতরে থাকা যে ডেটাগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেগুলো সব কি হবে? মুছে যাবে। যেটাকে আমরা বলতেছি রেজিস্টারও এক ধরনের ভোলাটাইল মেমোরি, ক্যাশ মেমোরিকে ভোলাটাইল বলতেছি, প্রাইমারি ভিতরে র্যাম যেটাকে বলতেছি, র্যামটাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল মেমোরি বলতেছি। দ্যাট মিনস এই চারটা জিনিস আপনাকে অবশ্যই যে কোনো জবের পরীক্ষার জন্য আপনাকে জানতে হবে। তাহলে আমরা কি বললাম, একটু রিপিট দেখি, যে ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি, যার অবস্থান কোথায়? প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে, যাকে ব্যবহার করা হয় কেন? কাজের দ্রুততা আনয়নের জন্য, এবং যাকে সিপিইউ মেমোরি বলা হয়ে থাকে। এটা হচ্ছে ক্যাশ মেমোরির বিষয়। এবার দেখেন, ক্যাশ মেমোরির পরে আমরা বলছিলাম প্রাইমারি মেমোরির কথা, প্রাইমারি মেমোরি। আচ্ছা, এবার দেখেন প্রাইমারি মেমোরির কথা যদি আমি বলি, তাহলে প্রাইমারি মেমোরি বলতে আসলে আমরা কি বুঝি?
অর্থাৎ কম্পিউটারের প্রধান মেমোরি, অর্থাৎ কম্পিউটার প্রধানে তো যেই মেমোরিটা থাকে সেই মেমোরিটাকে আমরা বলতেছি প্রাইমারি মেমোরি। তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রধান মেমোরি, প্রধান মেমোরি বলতে পারি। আচ্ছা, যদি আমরা প্রধান মেমোরি বলতে পারি তাহলে এই যে প্রাইমারি মেমোরিটা, এই প্রাইমারি মেমোরিকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো র্যাম, আর একটাকে আমরা বলবো হচ্ছে রোম। র্যাম মানে কি জানি আমরা, সবাই জানি আমরা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মেমোরি। রোম মানে আমরা কি জানি, রিড অনলি মেমোরি। আচ্ছা, এবার র্যামের কিছু বৈশিষ্ট্য দেখি তো আমরা কিরকম হইতে পারে। আচ্ছা, এই যে আমরা র্যাম বললাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা যে বললাম, এটা কি বৈশিষ্ট্য হতে পারে? প্রথমত বৈশিষ্ট্য হতে পারে এটা কি, এটা হচ্ছে ভোলাটাইল এক ধরনের মেমোরি। ভোলাটাইল মানে কি, উদ্দায়ী। আচ্ছা, যেহেতু উদ্দায়ী তার মানে হচ্ছে এখানে স্থায়ীভাবে কোনো কিছু আপনি রাখতে পারেন না, দ্যাট মিনস এটাকে আপনি অস্থায়ী মেমোরি বলতে পারেন, অস্থায়ী মেমোরি বলতে পারেন। আচ্ছা, যদি আপনি র্যামের সাথে তুলনা করেন, রোমের সাথে তুলনা করেন, তাহলে এটার গতি কি, গতি বেশি হবে, গতি বেশি। আচ্ছা, গতি যদি বেশি হয় তাহলে দামও বেশি হবে, দাম বেশি মানে হচ্ছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। আচ্ছা, এই একটা কাজ করতে পারে যে কাজটাকে আমরা বলি রিড এবং রাইট, অর্থাৎ রিড রাইট দুটো কাজ করতে পারে, রিড এবং হচ্ছে রাইট দুটো কাজ করতে পারে, এর একটা প্রধান বৈশিষ্ট্য। অনেক পরীক্ষাতে কোশ্চেন আসছে এরকম যে নিচের কোন মেমোরিটি রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। রিড এবং রাইট করতে পারে হচ্ছে র্যাম, হচ্ছে রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। কিন্তু রোম কি করে? রোমের ক্ষেত্রে দেখেন, যদি এটা ভোলাটাইল হয় তাহলে এটা কি হবে, নন ভোলাটাইল, নন ভোলাটাইল। আচ্ছা, যদি নন ভোলাটাইল হইলো তার মানে এটা কি হবে, অনুদ্দায়ী। অর্থাৎ অনুদ্দায়ী মানে হচ্ছে যখন এটা পাওয়ার চলে যাবে, বন্ধ হয়ে যাবে, তারপরও এখানে ডেটাটা স্টোর থাকবে, ডেটা থেকে যাবে। আচ্ছা, এটা ছিল অস্থায়ী, তাহলে এটা অস্থায়ী হলে এটা কি হবে, অবশ্যই স্থায়ী মেমোরি হবে। এর গতিটা কি হবে, গতি কম হবে, গতি কম। আচ্ছা, এটা কি হবে, লেস এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ হবে। আচ্ছা, এটা কি করতে পারতো, রিড করতে পারতো, রাইট করতে পারতো, দুটো কাজ করতে পারতো। এ কি করে, শুধুমাত্র রিড অনলি মেমোরি, দ্যাট মিনস এ কি করে, শুধুমাত্র রিড করে, আর কোনো কাজ করতে পারে না। এটা হচ্ছে এই দুইটা মেমোরির ভিতরে মূল বৈশিষ্ট্য। ব্যাংক, বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে দুইটা পার্থক্য, দুইটা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আপনার একটু লাগবে। আচ্ছা, এবার আসেন একটু পরের টপিকে যাই। আমরা যদি চিন্তা করি, এই যে র্যামের কথা যে আমরা চিন্তা করলাম, এই র্যামটাকে আমরা কয়েকটা ভাগ ভাগ করতে পারি। ভাগগুলো কিরকম, যেমন এস র্যাম, যেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম। আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ডি র্যাম, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক র্যাম, ডাইনামিক র্যাম। আরেক ধরনের বিশেষ এক ধরনের র্যাম আছে, যে র্যামটাকে আমরা বলি হচ্ছে ভি র্যাম বা হচ্ছে ভিডিও র্যাম, ভিডিও র্যাম। এটা হচ্ছে বিশেষ ধরনের। তাহলে মূলত র্যাম কয় প্রকার, র্যাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসটিএম বা স্ট্যাটিক র্যাম, একটাকে আমরা বলতেছি ডি র্যাম বা হচ্ছে ডাইনামিক র্যাম বলতেছি। আর বিশেষ ধরনের একটা র্যাম বলতেছি, যে র্যামটাকে আমরা বলতেছি হচ্ছে ভি র্যাম বা ভিডিও র্যাম বলতেছি। এখন দুইটা র্যামই কাজ সেম করে, কাজ হচ্ছে কি, কোনো কিছুকে স্টোর করে রাখা, বাট এদের কার্যপ্রণালীর ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম, পার্থক্যটা হচ্ছে যখন আপনি এসটিএম নিয়ে কাজ করবেন, এসটিএম একটা বিশেষ একটা বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এসটিএম যখন ডেটাকে স্টোর করে সেটা সার্কিট ব্যবহার করে, যে সার্কিটটাকে আমরা বলি হচ্ছে ফ্লিপ ফ্লপ। তার মানে এসটিএম কি করে, ফ্লিপ ফ্লপে ডেটা জমা রাখে, ডেটা জমা রাখে, জমা রাখে। এই যে আপনার ফ্লিপ ফ্লপে ডেটাটাকে জমা রাখতেছে, তার মানে ফ্লিপ ফ্লপটা কি, ফ্লিপ ফ্লপটা হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক সার্কিট। এই সার্কিটটা কি করে ভাই, এই সার্কিটটা যেই কাজটা করে, এই সার্কিটটা হচ্ছে ডেটাকে স্টোর করে। কিভাবে স্টোর করে, 0 বা 1 আকারে, হয় 0 আদারওয়াইজ 1, হয় 0 আদারওয়াইজ 1, এই আকারে হচ্ছে ডেটাকে সে স্টোর করে রাখে। কিন্তু যখন ডাইনামিক র্যামের চিন্তা আপনি করবেন, তখন কিন্তু সে আর অন্য একটা কাজ করে। কি করে, সে হচ্ছে ক্যাপাসিটর নামক একটা জিনিস আছে, যেখানে হচ্ছে শক্তিকে সঞ্চয় করে, বৈদ্যুতিক শক্তি। এই ক্যাপাসিটরে সে কি করে, বৈদ্যুতিক চার্জ আকারে, বৈদ্যুতিক চার্জ আকারে, চার্জ আকারে ডেটা জমা রাখে, ডেটা জমা রাখে। তার মানে আমরা কি বলতেছি, তার মানে মূল পার্থক্যটা কি এসটিএম আর ডি র্যামের ভিতরে, এসটিএম কি করে, ফ্লিপ ফ্লপে ডেটা জমা রাখে,
যেটাকে কি ফ্লিপ ফ্লপটা কি, ফ্লিপ ফ্লপটা হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা কি করে, হয় 0 আদারওয়াইজ 0 আদারওয়াইজ হচ্ছে 1, 0 আর 1 কে নিয়ে সে কাজ করে বা স্টোর করে রাখে। কিন্তু যখন ডিরামের আমরা কথা বলি, ডিরাম কি করে, ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে সে ডেটাকে কি করে, সুন্দর করে জমা করে রাখে। এইটা হচ্ছে মূল কাজ। আর আরেক ধরনের বিশেষ যে র্যামটা আমরা বলতেছি, সেই বিশেষ র্যামটাকে আমরা বলতেছি ভিরাম বা ভিডিও র্যাম বলতেছি। এই ভিরাম বা ভিডিও র্যামটা কি করে, ভিরাম বা ভিডিও র্যামটা হচ্ছে ছবি সুন্দর আসবে, ক্লিয়ার আসবে। মূলত এটা ব্যবহার করা হয় গ্রাফিক্স কার্ডে, গ্রাফিক্স কার্ডে আপনার হচ্ছে এই র্যামটা ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে মূলত র্যামের প্রকারভেদের কথা যদি বলা হয়, র্যামের প্রকারভেদ হচ্ছে এইটা। তাহলে যদি র্যামের প্রকারভেদ থাকে, তাহলে তো রোমেরও প্রকারভেদ থাকবে। আচ্ছা, এর আগে একটা জিনিস জানতে হবে আপনাকে, এই র্যামের একটা বিশেষ ফাইল আছে, যে ফাইলটাকে আমরা বলি হচ্ছে ক্লিপবোর্ড। বিশেষ একটা কোশ্চেন আসছে এই জায়গা থেকে ক্লিপবোর্ড নিয়ে। ক্লিপবোর্ড, তাহলে ক্লিপবোর্ডটা কি, ক্লিপবোর্ডটা হচ্ছে র্যামের বিশেষ ফাইল, র্যামের বিশেষ ফাইল। যে বিশেষ ফাইলটা কি করে, অস্থায়ী ভিত্তিতে ডেটা জমা রাখে। কারণ আমরা জানি যে র্যামটা কি একটা অস্থায়ী ভিত্তিতে ডেটাকে জমা রাখে, যেহেতু এটা অস্থায়ী ভিত্তিতে ডেটাকে জমা রাখে, সো ক্লিপবোর্ডও কি করবে, অস্থায়ী ভিত্তিতে ডেটাকে জমা রাখবে। ওকে, এবার আসেন তাহলে রোম নিয়ে একটু কথা বলি। আমরা জানি রোমের বৈশিষ্ট্যগুলো আমরা একটু আগে দেখে আসছি। এটা হচ্ছে আপনার নন ভোলাটাইল মেমোরি, একটা স্থায়ী মেমোরি, ঠিক আছে, যেখানে সে স্থায়ীভাবে ডেটাকে সংরক্ষণ করতে পারে, বিভিন্ন কার্যাবলী। আচ্ছা, এখন রোমকে যদি আমরা প্রকারভেদ করতে চাই র্যামের মতো, করা পসিবল। আচ্ছা, কিভাবে, যেমন এম রোম বলে একটা রোম আছে, পি রোম বলে একটা রোম আছে, ইপি রোম বলে একটা রোম আছে, ইপি রোম, আর একটা রোম আছে হচ্ছে ই পি রোম, একটা রোম আছে। এখান থেকে লাস্ট সিনিয়র অফিসার একটা পরীক্ষাতে কোশ্চেন আসছে। কোশ্চেনটা কিরকম আসছে, ফুল অ্যাব্রিভিয়েশন জানতে যাচ্ছে যে আপনার ইপি রোমের ফুল অ্যাব্রিভিয়েশনটা কি। আচ্ছা, খেয়াল করেন, এম রোম কি, মাস্ক রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আচ্ছা, তাহলে পি রোমটা কি, প্রোগ্রামেবল রোম বা রিড অনলি মেমোরি। ইপি রোমকে আমরা কি বলতেছি, ইরেজেবল প্রোগ্রামেবল রোম বলতেছি। আর ইপি রোমটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রোম বলতেছি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই দুইটা রোম হচ্ছে ইরেজেবল, দ্যাট মিন্স এই দুটো রোমকে পুনর্ব্যবহার করা যায়, অর্থাৎ এটাতে আপনি একবার ব্যবহার করবেন, ব্যবহার করার পর আবার প্রোগ্রাম করে আবার ব্যবহার করতে পারবেন। বাট উপরের যে দুইটা এম রোম এবং পি রোম, এই দুইটা হচ্ছে পুনর্ব্যবহার করা যায় না। দ্যাটবার একবারই আপনি ব্যবহার করতে পারবেন, এর উপর আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ একবারই প্রোগ্রাম করা যাবে, একবারই ব্যবহার করা যাবে। বাট পরের যে দুইটা আমরা বলতেছি ইপি রোম এবং ইপি রোম, এই দুইটা রোমকে আপনি পুনর্ব্যবহার করতে পারবেন। একটা বিষয় হচ্ছে এটা। সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে, এই যে রোমগুলোর কথা আমরা বললাম, এই রোমগুলোর ভিতরে সবচেয়ে বেশি স্পিড হচ্ছে এই ইপি রোম বা ইপি রোম, সর্বশেষ যেটা ইপি রোম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রোম। কারণ কি, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েতে ডেটাকে ইরেজ করে। যেহেতু ইলেকট্রিক্যাল ওয়েতে ডেটাকে ইরেজ করতে পারে, সো এই খুব দ্রুত গতিতে ডেটাকে ইরেজ করতে পারে এবং হচ্ছে এটাকে পুনর্ব্যবহার করা যায়। একটা জিনিস মনে রাখবেন, যে ম্যানুফ্যাকচারার যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন ডিভাইস বলেন বা যেটাই বলেন না কেন, এই কোম্পানিগুলো যে আপনাকে কিছু ইনস্টল করে দেয়, অ্যাপ বা ডেটা যেইগুলো ইনস্টল করে দেয় না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে রোমে জমা থাকে, এগুলো কিন্তু র্যামে জমা থাকে না। তার মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক ইনস্টলকৃত অ্যাপ বা ডেটা যাই থাকুক না কেন, এগুলো সবগুলো কোথায় জমা থাকে, এগুলো সবগুলো হচ্ছে রোমে জমা থাকে। কাইন্ডলি এটা মাথায় একটু মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন, এই যে র্যাম রোম আমরা কেন বলতেছিলাম এতক্ষণ এই কথাগুলো, প্রাইমারি মেমোরি কথা বলতেছিলাম, অর্থাৎ আমরা বলতেছিলাম প্রাইমারি মেমোরি। তাহলে আসেন, সেকেন্ডারি মেমোরি বলে কিছু জিনিস আছে, সেকেন্ডারি। আচ্ছা, এটাকে হচ্ছে অক্সিলারি বলা হয়, এটাকে হচ্ছে সহায়ক বলা হয়, এটাকে বলা হয় সাহায্যকারী মেমোরি বলা হয়। অর্থাৎ র্যাম রোম অর্থাৎ প্রাইমারি মেমোরি থাকার পরে
আমরা এক্সট্রা যে মেমোরিগুলো আমাদের ডিভাইসে ব্যবহার করে থাকি সেই মেমোরিগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি মেমোরি, অক্সিলারি মেমোরি বা হচ্ছে সহায়ক মেমোরি। মেমোরিগুলো কিরকম একটু আসেন আমরা দেখি। প্রথমত যে মেমোরিটা আমরা বলি সেটা হচ্ছে এসএসডি, বা এটাকে পুনরূপ কি, সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। সবচেয়ে এখন সেকেন্ডারি মেমোরিগুলোর ভিতরে বলা যায় যে সবচেয়ে দ্রুত গতির একটা মেমোরি। কারণ কি? কারণ হচ্ছে এর প্রধান উপাদান হচ্ছে আইসি। এর প্রধান উপাদান কি? উপাদান হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে এইচডিডির তুলনায়, এইচডিডি মানে কি? এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এই এইচডিডির তুলনায় 80 গুণ দ্রুত গতি সম্পন্ন, 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। আচ্ছা, এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এর এক্সেস টাইম, অর্থাৎ কত তাড়াতাড়ি সে এক্সেস নিতে পারে। তাহলে এর এক্সেস টাইমটা কত? এক্সেস টাইমটা হচ্ছে 0.1 মিলি সেকেন্ড, অর্থাৎ 0.1 মিলি সেকেন্ডে সে হচ্ছে যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। কিন্তু সবচেয়ে জনপ্রিয় যদি সেকেন্ডারি ডিভাইস আমরা বলে থাকি বা অক্সিলারি ডিভাইস বলে থাকি বা সেকেন্ডারি মেমোরি বলে থাকি বা অক্সিলারি মেমোরি বলে থাকি, তাহলে সেটা হচ্ছে এসডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ বলতেছি। মনে রাখেন এটা মূলত এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ। এটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ বলতেছি। এটাকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ এক ধরনের। এই ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভের দুইটা পার্ট থাকে। পার্টগুলোর নাম দেখেন, মনে করেন একটা হচ্ছে সেক্টর, আরেকটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাক এবং সেক্টর। তাহলে এইচডিডির দুইটা পার্ট, যে দুইটা পার্টকে আমরা বলতে, একটাকে বলতেছি হচ্ছে ট্র্যাক আর একটাকে বলতেছি সেক্টর। নরমালি কিভাবে মনে রাখবেন দেখেন, ট্র্যাক কি সেক্টর কি। দেখেন নরমালি যখন আমরা ছোটবেলা খেলছি, স্কুল কলেজে দৌড়াদৌড়ি করছি, দৌড় 400 মিটার 600 মিটার দৌড় দিছে, তখন কিছু বৃত্তাকার পথ তৈরি করা হইতো। ওই বৃত্তাকারের পথের চারপাশে আমরা দৌড়াইতাম। এই যে দৌড়াইতাম, এই রাস্তাগুলোকে আমরা বলি হচ্ছে ট্র্যাক। খেলার মাঠে এই রাস্তাগুলোকে বলা হয় ট্র্যাক বলা হয়। তার মানে আপনার এই যে হার্ড ডিস্ক ড্রাইভ যে বলতেছি, হার্ড ডিস্ক ড্রাইভে এরকম কিছু বৃত্তাকার পথ বা সার্কেল আছে, এই সার্কেলগুলোকে বলা হয় ট্র্যাক। আর এই ট্র্যাকের অংশগুলোকে বলা হয় সেক্টর। এইটা একটা সেক্টর, এটা একটা সেক্টর। এটা ধরেন হচ্ছে যদি S1 নাম দেন, এটা নাম দিবেন হচ্ছে S2, এটাকে আবার নাম দেন হচ্ছে S3, এরকম হচ্ছে সেক্টর বলা হয় থাকে। তার মানে ট্র্যাক কি? ট্র্যাক হচ্ছে বৃত্তাকার যে পথগুলো সেগুলোকে আমরা বলতেছি ট্র্যাক বলতেছি, আর এই বৃত্তাকার পথের যে অংশগুলো সেই অংশগুলোকে আমরা বলতেছি সেক্টর বলতেছি। তাহলে এইটা গেল হচ্ছে এইচডিডি নিয়ে। তাহলে এবার দেখেন আমরা অপটিক্যাল ড্রাইভের নাম শুনছি। অপটিক্যাল ড্রাইভ কোনগুলো ভাই? সিডি রোম আমরা সবাই জানি, সিডি রোম। আরেকটা জানি আমরা ডিভিডি রোম, আরেকটা জানি হচ্ছে ব্লু রে, এখন খুব চলতেছে এটা মার্কেটে, ব্লু রে। আচ্ছা, সিডি রোম কি ভাই? কম্প্যাক্ট ডিস্ক বা ড্রাইভ রোম, অর্থাৎ কম্প্যাক্ট ডিস্ক হইলে আপনার হবে অ্যান্সার, কম্প্যাক্ট ড্রাইভ দিলেও হবে, দুইটাই কারেক্ট অ্যান্সার। আবার ডিভিডি রোম কি? ডিজিটাল ভার্সাটাইল বা ভিডিও, ভার্সাটাইলও হবে ভিডিও হবে, ডিস্ক বা ড্রাইভ রোম। আচ্ছা, একটা তাহলে কি বলতেছি, একটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক বা ড্রাইভ রোম, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ড্রাইভ, যেটাই বলি না কেন আমরা। মনে রাখেন সিডি রোমের ধারণ ক্ষমতা হচ্ছে 650 থেকে 750 এমবি বা 600 থেকে 700 এমবি, 700 এমবি। কিন্তু যখন আমরা ডিভিডি রোমের ধারণ ক্ষমতার কথা বলবো, ডিভিডি রোমের ধারণ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি, বাট একটা আদর্শ মান আছে। আদর্শ মানটা কিরকম ভাই? আসেন, আদর্শ মান হচ্ছে 4.21 জিবি, বাট কোন ক্ষেত্রে এই মানটা 19 জিবি পর্যন্ত হয়ে থাকে, 19-20 জিবি পর্যন্ত, 19-20 জিবি পর্যন্ত হয়ে থাকে। বাট নর্মালি আদর্শ মান যদি বলি আমরা 4 জিবি, 4.21, 4.19 এরকম একটা অ্যাপ্রক্স মান একটা ধরে নিই, এটা আদর্শ মান বলে থাকি। বাট এটার মানটা কিন্তু হচ্ছে 19 থেকে 20 জিবি পর্যন্ত হয়ে থাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ডিভিডি রোম। তাহলে আমরা অপটিক্যাল টাইপ কয়টা পাইলাম? দুইটা, একটা হচ্ছে ডিডি সিডি ডিভিডি, আর 3 নাম্বারটাকে আমরা পাইলাম হচ্ছে ব্লু রে। এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে অপটিক্যাল ড্রাইভ বলতেছি।
আর এই তিনটাও কিন্তু হচ্ছে সেকেন্ডারি ডিভাইস। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা অপটিক্যাল ড্রাইভ বা সেকেন্ডারি ডিভাইসের কথা বললাম, এবার একটু আসেন তো এছাড়া আর কি হইতে পারে? ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি, আচ্ছা ফ্ল্যাশ মেমোরি বলতে কি বুঝি? আমরা সবাই ব্যবহার করি এগুলো। মেমোরি কার্ড, এটা একটা ফ্ল্যাশ মেমোরি, মেমোরি কার্ড। তারপর আসেন হচ্ছে পেন ড্রাইভ, পেন ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলোকে আমরা বলতেছি ফ্ল্যাশ মেমোরি। এটাও কিন্তু এক ধরনের কি বলতেছি আমরা? সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি। আরেকটা কি বলতে পারেন? আরেকটা দেখেন, যদি আমরা আরেকটা চিন্তা করি এরকম ভাবে যে ফ্লপি ডিস্ক, এখন এটা ব্যবহার করা হয় না, এটা কম্পিউটারের প্রথম দিকে অর্থাৎ 80-90 দশকে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো সিডির বিকল্প হিসেবে। কিন্তু এটা ধারণ ক্ষমতা কি ছিল? খুব ছোট ধারণ ক্ষমতা ছিল, এবং হচ্ছে এটা এক হচ্ছে ধারণ ক্ষমতা ছোট, আর সেকেন্ডলি হচ্ছে সাইজে ছোট ছিল, যে কারণে খুব ইজিলি ব্যবহার করতে পারতো। কিন্তু ধারণ ক্ষমতা ছোট এবং এক্সেস টাইম বেশি হওয়ার কারণে এটা ব্যবহার আস্তে আস্তে কমে গেছে, যে জায়গাটা পরবর্তীতে এসে হচ্ছে সিডি বা ডিভিডি এরা হচ্ছে জায়গাটা দখল করে নিয়েছিল। আরেক ধরনের মেমোরি আছে যেটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি, এই মেমোরিটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি মেমোরি। এই মেমোরিটা বলতে আসলে আমরা কি বুঝি একটু খেয়াল করেন। ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে এমন এক ধরনের মেমোরি যখন দেখবেন প্রাইমারি মেমোরি স্পেস দিতে পারতেছে না, আপনি একটা প্রসেস করতে হচ্ছে কিন্তু প্রাইমারি মেমোরি সেই স্পেসটা দিতে পারতেছে না, তখন সে কি করবে? তখন সে যে কাজটা করে সেকেন্ডারি মেমোরির সহায়তা নেয়। এই সেকেন্ডারি মেমোরিটা তখন হচ্ছে প্রাইমারি মেমোরির মতো করে কাজ করে। এই যে সেকেন্ডারি মেমোরিটা যে প্রাইমারি মেমোরির মতো করে কাজ করতেছে, তখন ওই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তাহলে ভার্চুয়াল মেমোরি বলতে কি বুঝি? ভার্চুয়াল মেমোরি বলতে বলা যায় সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি যখন প্রাইমারি মেমোরি হিসেবে, প্রাইমারি মেমোরি হিসেবে হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলতেছি ভার্চুয়াল মেমোরি। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমরা দেখেন সেকেন্ডারি মেমোরি কোনগুলো বলছি? প্রথমটা বলছি আমরা এসএসডি, 2 নাম্বারটাকে আমরা বলছি এইচডিডি, তারপর হচ্ছে 3 নাম্বারে আমরা বলছি হচ্ছে সিডি রোম, 4 নাম্বারে ডিভিডি রোম, 5 নাম্বারে ব্লু-রে, 6 নাম্বারে ফ্লপি ডিস্ক, সরি 6 নাম্বার ফ্ল্যাশ মেমোরি, 7 নাম্বারে ফ্লপি ডিস্ক, এবং 8 নাম্বার আমরা বলতেছি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এখান থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে আসে? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নিচের কোনটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি উদাহরণ, বা নিচের কোনটি প্রাইমারি মেমোরি নয়, এই টাইপের কোশ্চেন এখানে সাধারণত আসতে দেখা গেছে বিভিন্ন পরীক্ষাতে। এই হচ্ছে তাহলে হচ্ছে মেমোরি ক্লাসিফিকেশন। তো মেমোরিকে যদি আমরা ক্লাসিফাইড করি মেমোরি ইউনিটকে, তাহলে হচ্ছে এই ভাগগুলোতে আমরা হচ্ছে ভাগ করতে পারি। দেখেন একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে মেমোরি ইউনিটের ক্লাসিফিকেশন, বাট আমরা কিন্তু একটা কথা বলে আসছিলাম যখন সিপিইউর একদম প্রথম অংশে ছিলাম, মাইক্রোপ্রসেসর একটা কথা বলে আসছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? মাইক্রোপ্রসেসর আমরা বলছিলাম কি যে সিপিইউর মতোই কাজ করে, বাট একটা নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন ফলো করবে সে। এখন এই মাইক্রোপ্রসেসরগুলোকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা আমরা বলতেছি আরআইএসসি, আমরা বলতেছি আরআইএসসি, আর এটা বলি আমরা সিআইএসসি। দেখেন এখানে যে আরআইএসসি আমরা বললাম, যে এই আরআইএসসির ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আরআইএসসি মানে কি? আরআইএসসি মানে হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। দেখেন রিডিউসড ইনস্ট্রাকশন সেট। আর যখন সিআইএসসি আমরা বলি তখন মানে হচ্ছে কমপ্লেক্স। দেখেন যখন আমরা এই কথাটা বললাম তখনই কিন্তু আমরা কিন্তু হচ্ছে এটা কাজটাকে আমরা বুঝে যাই কি হবে? কমপ্লেক্স মানে এখানে জটিল কাজ কারবার হবে। আর যখন আমরা বলতেছি রিডিউসড মানে কমায় ফেলানো, দ্যাট মিনস এটা হচ্ছে সহজ কাজের জন্য বা সিম্পল কিছু কাজের জন্য। দ্যাট মিনস দেখেন এখানে এই কথাটা বলা হয়েছে আরআইএসসি ইজ এ টাইপ অফ মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার হুইচ ইউজেস এ স্মল general purpose and highly optimized instruction set rather than more specialized set of instruction found in others। অর্থাৎ এটা হচ্ছে মূলত ছোট এবং জেনারেল পারপাসের জন্য, ছোট কাজের জন্য আমরা এই ধরনের মাইক্রোপ্রসেসর গুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, যদি এটা ব্যবহার করে থাকি তাহলে একটু আসেন তো আমরা যদি পরেরটা দেখি। আচ্ছা, পরেরটাকে আমরা বলতেছি কি? পরেরটাকে আমরা বলতেছি হচ্ছে সিআইএসসি। দেখেন কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। তার মানে দেখেন এটা হচ্ছে অপোজিং মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার ফর হচ্ছে আরআইএসসি, মানে হচ্ছে আরআইএসসি যেই কাজটা করে তার ঠিক উল্টা। আরআইএসসি কি করে? সহজ, সিম্পল, স্মল অ্যান্ড সিম্পল, বাট এখানে কি হবে? তাহলে কমপ্লেক্স হবে, জটিল হবে। তাহলে দেখেন এই কথাটাই বলা হয়েছে এখানে, it is made of reduce the number of instruction per program ignoring the number of cycles per instruction, so complex instructions are directly made into hardware making
প্রসেসর কমপ্লেক্স অ্যান্ড স্লোয়ার ইন অপারেশন। দ্যাট মিনস এটা হচ্ছে কমপ্লেক্স কাজগুলো করে থাকে, অপারেশনগুলো করে থাকে, এবং এটা কি হয়, এটা হচ্ছে যে অপারেশনটা যখন হয় এটা হচ্ছে স্লো অপারেশন করে। যেহেতু এটা কমপ্লেক্স তো এটা অপারেশনটা অবভিয়াসলি হচ্ছে স্লো হবে। বাট যখন রিডিউসডের কথা বলছি তখন এটা কি ছিল, অবশ্যই ফাস্ট ছিল। এই জিনিসটুকু আপনাকে একটু জানতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখেন আমরা বলতেছি মাদারবোর্ড। মাদারবোর্ডের আরেকটা নাম আছে, কমন একটা নাম মেইন বোর্ড। মেইন বোর্ডটা কি? নর্মালি মাদারবোর্ড বলতে আমরা বা মেইন বোর্ড বলতে যে জিনিসটা বুঝি, যেটাকে আমরা বলতেছি এটা মেইন বোর্ড বলি, লজিক বোর্ড বলে থাকি, সিস্টেম বোর্ড বলে থাকি, প্ল্যানার বোর্ড বলে থাকি, অর্থাৎ বিভিন্ন নামে এটাকে আমরা ডাকি। এটা মেইন জিনিসটা হচ্ছে আমার যেই কম্পিউটারে যে মেইন একটা বোর্ড থাকে, যে বোর্ডের সার্কিটগুলো সবগুলো থাকে, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মাদারবোর্ড বলতেছি। অর্থাৎ দেখেন প্রথম লাইনটাতে এই কথাটা বলা হয়েছে, প্রথম লাইনে দেখেন এই কথাটা বলা হয়েছে, দ্য মেইন সার্কিট বোর্ড কন্টেন্ট ইন এনি কম্পিউটার ইজ কল্ড মাদারবোর্ড। অর্থাৎ কম্পিউটারের মেইন যে সার্কিট বোর্ডটা, সেই সার্কিট বোর্ডটাকে আমরা বলতেছি হচ্ছে মাদারবোর্ড বলতেছি। All other electronic device and circuits of computer system are attached to this board. কি কি থাকে? কম্পিউটারে যে বিষয়গুলো থাকে বা কম্পিউটারে যে ডিভাইসগুলো থাকে বা ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইসগুলো থাকে, সবগুলো কি হয়, সবগুলো এই বোর্ডে সংযুক্ত থাকে। কি কি? সিপিইউ, আচ্ছা, রোম, র্যাম, এক্সপ্যানশন স্লট, পিসিআই স্লট, ইউএসবি পোর্ট, যতগুলো আছে সবগুলা পোর্ট হচ্ছে এই বোর্ডে আপনার হচ্ছে অ্যাটাচড করা থাকে। অর্থাৎ নর্মালি আমরা সিপিইউটা খোলার পরে যে বোর্ডটা আমরা খুলে ফেলি, যে বোর্ডটাতে র্যামগুলো লাগানো থাকে বা রোমটা লাগানো থাকে, এই বোর্ডটাকে আমরা বলতেছি হচ্ছে মাদারবোর্ড বলতেছি। ওকে, তাহলে এই একটা ফিগার দেওয়া হচ্ছে, এই ফিগারটা হচ্ছে একটা মাদারবোর্ডের একটা ফিগার। এইটাকে আমরা বলতেছি হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডে হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে যে ডিভাইসগুলো বা সার্কিটগুলো থাকে, সেই সার্কিটগুলো হচ্ছে এখানে আপনার হচ্ছে সংযুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, এখানে মাদারবোর্ডের বিভিন্ন অংশের কথা বলা হচ্ছে, যে কম্পোনেন্টসগুলো আমরা মাদারবোর্ডে ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আসেন, মাদারবোর্ডের খুব গুরুত্বপূর্ণ একটা যে অংশ, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে বাস। আমরা কি বলি এটাকে? বাস বলে থাকি। বাস, বাস বলতে আসলে আমরা কি বুঝি? এইটা কোনো গাড়ি না, এটা মূলত হচ্ছে একটা রাস্তা। এটা মূলত হচ্ছে কি, একটা রাস্তা। আচ্ছা, রাস্তা মানে কি? রাস্তা মানে হচ্ছে, এখানে তো রাস্তা বলতেছি, বাট এটা হচ্ছে এক ধরনের পরিবাহী তার গুচ্ছ। অর্থাৎ পরিবাহী তার গুচ্ছ, অর্থাৎ এক ধরনের পরিবাহী তার, যেটা কি করে থাকে, যেটা করে থাকে হচ্ছে ট্রাভেল বিটুইন কম্পোনেন্টস ইনসাইড অর আউটসাইড অফ এ কম্পিউটার। অর্থাৎ এক ধরনের ইলেকট্রনিক সিগন্যালগুলোকে যাওয়ার জন্য যে রাস্তাটা থাকে, যে কম্পিউটারের একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে সিগন্যালগুলো বা মানে ডেটাগুলো যে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে আমরা বলতেছি হচ্ছে বাস বলতেছি। যে বাসটা মূলত কি, একগুচ্ছ পরিবাহী তার। তার মানে কম্পিউটার বাস কি? কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ পরিবাহী তার, যে একগুচ্ছ পরিবাহী তারের মাধ্যমে কম্পিউটারের একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে হচ্ছে সিগন্যালগুলোকে পাস করা হয় বা সিগন্যালগুলো যাওয়া আসা করে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার বাস। এখন এই কম্পিউটার বাসগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারি। কিরকম একটু দেখেন। প্রথমত যে বাসটা আমরা বলতেছি হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল। খেয়াল করে দেখেন, প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল বাস, আরেকটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল বাস। ইন্টারনাল এবং এক্সটার্নাল বাস, এই দুই ধরনের বাস হয়ে থাকে। এখন এই ইন্টারনাল বাসগুলোকে আবার আমরা ভাগ করতে পারি তিনটা ভাগে। একটা হচ্ছে কন্ট্রোল বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস। বিভিন্ন পরীক্ষায়, ব্যাংক, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসছে যে নিচের কোনটি বাস নয়, নিচের কোনটি কম্পিউটার বাস নয়, নিচের কোনটি কম্পিউটার বাস, এই টাইপের, নিচের কোনটি ইন্টারনাল বাস কয় প্রকার, বাস টোটাল কয় প্রকার, এরকমভাবে বিভিন্ন কোশ্চেন পরীক্ষাতে আসতে দেখা গেছে। তাহলে আমরা যে ইন্টারনাল বাস বলতেছি, ইন্টারনাল বাস কোনটা? যেটা হচ্ছে ইনসাইড দ্য মাদারবোর্ড, ইনসাইড দ্য মাদারবোর্ড লাইক সিপিইউ অ্যান্ড সিস্টেম মেমোরি। আচ্ছা, সিপিইউ অ্যান্ড সিস্টেম মেমোরি, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল বাস বলতেছি। এই ইন্টারনাল বাসটাকে আরেকটা কথা বলা হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেম বাস। কি বলতেছি আমরা? সিস্টেম বাস। তাহলে ইন্টারনাল বাস আরেকটা নাম কি? ইন্টারনাল বাসের আরেকটা নাম হচ্ছে সিস্টেম বাস বলতেছি, কারণ এটা সিস্টেমের মধ্যে থাকে, এই কারণে আমরা এটাকে বলি সিস্টেম বাস। এই সিস্টেম বাসটা তিন ধরনের হয়, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে অ্যাড্রেস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা বাস। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রথমটাকে আমরা বলতেছি কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস মানে কি? কন্ট্রোল বাস মানে হচ্ছে দ্য কমান্ড টু অ্যাক্সেস দ্য মেমোরি অর আইও ডিভাইস ক্যারিড বাই দ্য কন্ট্রোল বাস। তার মানে কমান্ডগুলো কি করে? মেমোরি অর আইও, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলো ক্যারিড বাই দ্য কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসের মাধ্যমে হচ্ছে আপনার এগুলো ফ্লো হয়। অর্থাৎ আপনার কমান্ডগুলো
আইও ডিভাইস এবং হচ্ছে মেমোরি ডিভাইসের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল বাসের মাধ্যমে হচ্ছে ফ্লো হচ্ছে। 2 নাম্বার আমরা বলতেছি অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস কি করে? অ্যাড্রেস মানে কি? ঠিকানা দেওয়া। ঠিকানা, খেয়াল করেন। তাহলে অ্যাট দ্য অ্যাড্রেস অফ আইও ডিভাইস অর মেমোরি ক্যারিড বাই দ্য অ্যাড্রেস বাস, অর্থাৎ অ্যাড্রেসগুলো সে পরিবহন করে, অর্থাৎ ঠিকানাগুলো পরিবহন করে, যে কোন ঠিকানা কোনটা যাবে না যাবে, এটাকে আমরা বলতেছি অ্যাড্রেস বাস। তাহলে ডেটা বাসটা কি করে? ডেটা বাসটা ভাই, তাহলে ডেটা বাস তার মানে ডেটাকে যে পরিবহন করে। তাহলে দেখেন, দ্য ডেটা টু বি ট্রান্সফার্ড ইজ ক্যারিড বাই দ্য ডেটা বাস, অর্থাৎ ডেটাগুলোকে যে এই বাসের মাধ্যমে ট্রান্সফার করা হয় বা ক্যারি করা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা বাস। এখানে এই যে বাস স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখবেন বাসাতে যে যে কথাগুলো বলছে এই কথাগুলো এখানে মিলানো আছে, অর্থাৎ কোনটা কিভাবে থাকে সেই জিনিসটা ভাবে দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপর আমরা কি বললাম? এরপর আমরা যে জিনিসটা বললাম এক্সটার্নাল বাসের কথা বললাম। তাহলে এক্সটার্নাল বাস বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করেন। এক্সটার্নাল বাস মূলত হচ্ছে সহজ বাংলা কথায় বাইরে থেকে যেগুলো সংযুক্ত। যেমন দেখেন, ইট কানেক্টস দ্য ডিফারেন্ট এক্সটার্নাল ডিভাইস, অর্থাৎ বাইরের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো যদি আমি কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয় তখন তাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল বাস। যেমন আপনার পেন ড্রাইভটা আপনি কম্পিউটারে কানেক্ট করতেছেন কি একটা ইউএসবি পোর্টের মাধ্যমে, দ্যাট মিনস ইউএসবি মানে কি? ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, দ্যাট মিনস এটা হচ্ছে একটা এক্সটার্নাল বাস। অর্থাৎ যে সকল বাসের মাধ্যমে আপনি বাইরের যে ডিভাইসগুলো বা এক্সটার্নাল যে ডিভাইসগুলো আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে থাকি সেই বাসগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল বাস বলতেছি। ওকে, এরপর হচ্ছে কম্পিউটার মেমোরি, যেটা একটু আগে আমি হচ্ছে বিশাল আলোচনা করে আসলাম যে মেমোরি প্রকারভেদ থেকে শুরু করে বিভিন্ন কিছু, যে কয় প্রকার হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কি, তাদের প্রকারভেদগুলো কি, কোনটা মেমোরি সাইজ কিরকম হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা আছে, যে আলোচনাগুলো আমি একটু আগে করে আসছি আপনাদেরকে। ওকে, আচ্ছা, এবার একটু কাইন্ডলি এই জিনিসটা দেখেন। এইখানে আমরা হচ্ছে মূলত বিভিন্ন সেকেন্ডারি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিছু হচ্ছে সাইজ দেওয়া আছে, যেগুলো আমি একটু আগে লিখে দিয়েছি আপনাদেরকে, এখান থেকেও আপনারা দেখতে পারেন। আর ফর ব্যাংকের জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য। এই পার্টটা কাইন্ডলি হচ্ছে সবাই কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, যে ব্যাংকের যে আমার যে যে কম্পিউটার বা ডিভাইসগুলোতে বা আইসিটি যে পার্টগুলোতে আমরা যে মেমোরি যে স্টোরেজগুলো থাকে সেই স্টোরেজগুলো যে কিভাবে থাকে এবং তাদের সাইজগুলো কীরকম, এককগুলো। যেমন 1 বিটে মানে কি 0 আর 1কে আমরা 1 বিট বলি। বিট মানে কি বাইনারি ডিজিট। 4 বিটে কি হয় 1 নিবল হয়। 8 বিটে কি হয় 1 বাইট হয় বা 2 নিবল হয়। 1024 বিটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। এই যে আপনার মেমোরি মেজারমেন্টটা, এই মেমোরি মেজারমেন্টটা ব্যাংকের পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এবং এটা বিসিএস এর পরীক্ষাতে ইম্পর্টেন্ট। এই মেমোরি মেজারমেন্টটা একটু কষ্ট করে হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে বা যে যেভাবে পারেন মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে 1024 পেটাবাইটে হচ্ছে এক্সাবাইট, 1024 এক্সাবাইটে হচ্ছে জেটাবাইট, তারপর হচ্ছে 1024 জেটাবাইটে হচ্ছে ইয়োটাবাইট, ইয়োটাবাইটে হচ্ছে ব্রোনোটাবাইট, ব্রোনোবাইটে হচ্ছে জিওটাবাইট। অর্থাৎ আপনার এই যে মেমোরি মেজারমেন্টের যে টেবিলটা আমাদের দেওয়া আছে এই টেবিলটা অবশ্যই আপনার হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই এটা হচ্ছে আপনাকে একটু কমপ্লিট করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম একটা পার্টের, অর্থাৎ সেকেন্ড যে লেকচারটা আমাদের আইসিটি সেকেন্ড লেকচারের প্রথম পার্টের আলোচনা। মূলত আজকের আলোচনাতে আমরা কি শিখলাম? আমরা আজকের আলোচনাতে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে যে অংশটা সেই অংশটা নিয়ে আলোচনা করলাম। মেমোরি ইউনিট নিয়ে ডিটেলস আলোচনা করলাম, কন্ট্রোল ইউনিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এই ক্ষেত্রে এই লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা সেই অংশটা হচ্ছে মেমোরি ইউনিট, মেমোরি মেজারমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং অন্যান্য যে বাসগুলোর কথা বললাম, যে বাসগুলোর কাজ কি, কোন বাসটা কি, প্রকারভেদগুলো বা ডিভাইসের যে বা মেমোরির যে বিভিন্ন উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই বিষয়গুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন এবং ভালো করে পড়বেন। ইনশাল্লাহ এই জায়গা থেকে একটা ভালো একটা মার্কস আপনি ক্যারি করতে পারবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো।